ওগো, এখনো তোমার শরীরের সেই চেনা গন্ধটা লেগে আছে এতে। 3-3টে মাস পার হয়ে গেল, অথচ তুমি ফিরে আসছো না। জানো, আমি রোজ রাতে এটা পরম মমতায় বুকে নিয়ে ঘুমাই। এখন এটা ছাড়া আমার আর কিচ্ছু অবশিষ্ট নেই। মনে আছে অয়ন, সেই বৃষ্টির দিনে তুমি গভীর জঙ্গল থেকে ভারী সেগুন কাঠ বয়ে এনে বলেছিলে, অনন্যা দেখবে, এই কাঠে আমাদের বাবুর জন্য এমন এক দোলনা বানাবো যা দেখে গায়ের জমিদারও হিংসে করবে। কিন্তু এই দোলনাটা শেষ করতে পারলে কই? অসম্পূর্ণ রেখেই আমায় ছেড়ে চলে গেলে। শোনো বাবু, তোমার বাবা কিন্তু খুব অসাধারণ মানুষ ছিল। এই নদীর মতো তার মনটা ছিল বিশাল। কোনো দিন আমাকে একটা কটু কথা বলেনি। আমি রাগ করলে জঙ্গল থেকে বুনো ফুল এনে আমার রাগ ভাঙাতো। পাগলটা জানতোই না যে তাকে ছাড়া আমি কত অসহায়। অয়ন, তুমি কি ফিরে এসেছো? আমি জানতাম তুমি আমাকে এভাবে ফেলে যেতে পারো না। দাঁড়াও, আসছি। অনন্যা, আমি কমলা রে, অত চিৎকার করিস নে। গ্রামবাসী বা হরেন জানতে পারলে আমার হাড়গোড় আস্ত রাখবে না। আমি খুব লুকিয়ে এসেছি। কমলা, তুই এই গভীর সন্ধ্যায় গ্রামের এই নির্জন প্রান্তে এসেছিস? তোর তো এদিকে আসার ওপর কড়া নিষেধ ছিল। নিষেধ তো বটেই, হরেন জানতে পারলে আমায় আস্ত রাখবে না। কিন্তু তুই তো আমার ছোটবেলার বান্ধবী। এই অবস্থায় তোকে না খেয়ে মরতে দিয়ে আমি ঘরে বসে কি করে গিলতে পারবো? 3 দিন ধরে দানা পানি তুই মুখে দিসনি, আমি সব জানি। ধর এগুলো ধর, এখানে কিছু চাল ডাল আর কিছু আলু রয়েছে। কমলা রে, এই দুনিয়ায় তুই ছাড়া আর কেউ আমাকে মানুষ বলে মনে করে না। সবাই বলে আমি নাকি অপয়া, আমার ছায়া নাকি গ্রামের ফসলের ক্ষতি হচ্ছে। সবাই আমাকে ঘৃণা ভরে দূরে সরিয়ে দিয়েছে। ধুর, এসব অলক্ষণে কথায় কান দিস নে তো। যত কিছু হচ্ছে সব প্রকৃতির নিয়ম, এখানে তোর কি দোষ? ওই গ্রামের মানুষগুলোর মাথা একদম গেছে, সবকটা স্বার্থপর আর কুসংস্কারে ভরা। জানিস কমলা, কাল খাবারের আশায় নকুলের দোকানে গিয়ে একটু লবণ চেয়েছিলাম। সে লোকটা কুকুরের মতো তাড়িয়ে দিয়ে বলল, তোর ছোঁয়া লাগলে আমার দোকানের সব পবিত্র জিনিস নষ্ট হয়ে যাবে। আমি দোকানের সামনে দাঁড়িয়ে কাঁদছিলাম, আর পেছনে লোকগুলো হাসাহাসি করছিল। নকুল, ওই শয়তানটা এত বড় কথা বলল? অনন্যা, তুই একদম চিন্তা করিস না। যতই বাধা আসুক, আমি আছি তোর পাশে। তুই একা নোস। কিন্তু তুই আর কতদিন পারবি কমলা? হরেন যদি জানতে পারে তবে তোকে পিটিয়ে আধমরা করে দেবে। আমার জন্য তোর সংসার ছারখার হবে, এ আমি সইতে পারবো না। শোন অনন্যা, তুই এখন একা নোস। তুই এখন মা হতে চলেছিস। মায়েদের মন পাথরের মতো শক্ত হতে হয়। তোর পেটে অয়নের শেষ চিহ্ন আছে। তার মুখ চেয়ে হলেও তোকে এই পরিস্থিতির সাথে মাথা উঁচু করে লড়তে হবে। অয়ন নিশ্চয়ই একদিন না একদিন ঠিক ফিরবে। তুই নিশ্চয়ই বললি কেন কমলা? তোর কথা শুনে মনে হচ্ছে তুইও বাকিদের মতো বিশ্বাস করিস যে অয়ন আর নেই। না রে, তেমন কিছু না। অয়ন জঙ্গলের মানুষ, ও বড্ড শক্ত। ও ঠিক ফিরে আসবে দেখিস। আমি শুধু ভাবছিলাম, ও এলে আমি ওর কানে ধরে দুঘা দেব। কেন তোকে একা রাখলো সে? কমলা, ও কমলা, আরে কোথায় গেলি তুই? কমলা! হরেন এসে গেছে রে, আমাকে এক্ষুনি পালাতে হবে। তুই এই চাল ডালটুকু তাড়াতাড়ি ফুটিয়ে নে, আমি সুযোগ পেলে আবার আসবো। কমলা, খুব সাবধানে যাস বোন। আমার মতো পাপিনীর জন্য তোর গায়ে যেন হাত না পড়ে। এই পৃথিবীতে যদি সবার মন কমলার মতো হতো অয়ন, তাহলে কি আজ একজন মাকে এভাবে অন্ধকারের সাথে যুদ্ধ করতে হতো? আমি গণনায় পরিষ্কার দেখেছি, এই গ্রামে যে খরা চলছে, গবাদি পশু মরছে, এর মূলে আছে এক বিষাক্ত ছায়া। ওই অয়ন কাঠুরে মরে গিয়ে ভূত হয়েছে, আর স্ত্রী অনন্যা
সে অলক্ষণে ডাইনিকে পেটে ধরেছে। সর্বনাশ! বলুন ওঝা ঠাকুর, আমাদের এখন কি উপায়? আমরা তো মরতে বসেছি। শোনো সবাই, এই অনন্যাকে এই গ্রাম থেকে অবিলম্বে না তাড়ালে কোনো দেবতার সাধ্য নেই তোমাদের বাঁচায়। তার পেটের সন্তান যদি এই ভূমিতে জন্ম নেয় তবে পুরো গ্রাম শ্মশানে পরিণত হবে। ওঝা ঠাকুর যখন বলছেন তখন নিশ্চয়ই সত্যি, কিন্তু ওকে পাঠাবো কোথায়? ও তো গর্ভবতী। ওসব আমাদের দেখার কোনো দরকার নেই। কালও আমার দোকানে এসেছিল, আর আজ সকালেই দেখি চালের বস্তায় বড় বড় পোকা ধরেছে। ওর ছায়া মারানোই পাপ। তোমরা মানুষ না জানোয়ার? একটা 8 মাসের গর্ভবতী মেয়েকে এই অবস্থায় ঘর থেকে বের করে দেবে? তোমাদের কি একটুও ভগবান আর ধর্মের ভয় নেই? এই মেয়ে, তুই ডাইনির পক্ষ নিচ্ছিস? সাবধান, তোর ওপরও যদি সেই অভিশপ্ত ছায়া পড়ে তবে তোকেও গ্রাম ছাড়া হতে হবে। অভিশাপ তোমরা দিচ্ছ? একটা অসহায় নিঃস্ব মেয়ে, তাকে সাহায্য করা তো দূরের কথা, তোমরা তাকে মারার ফোন দিয়ে আটছো। চুপ কর হারামজাদি! ওঝা ঠাকুরের সামনে মুখ চালাস? চল ঘরে চল, আজ আমি তোর পিঠের চামড়া তুলে ছাড়বো। ওগো, তুমিও এদের দলে? অনন্যা আমার বোন সমতুল্য, ও অপয়া নয়, ও একটা মা হতে চলেছে গো। বোন? বোন বের করছে, একবার বাড়িতে চল। যথেষ্ট হয়েছে। রতন, নকুল, চলো আমার সাথে। আজই আমি ওই ডাইনিকে ঘর থেকে বের করে দিয়ে আসবো। গ্রামের মঙ্গলের জন্য ওকে তাড়াতেই হবে। হ্যাঁ, চলুন চলুন খুড়িমা, চলুন। ইস, কে বিশ্রী গন্ধ রে বাবা এই ঘরে। মানুষ থাকে নাকি শকুনের বাসা এটা? এই ঘর তো অপবিত্র হয়ে গেছে। খুড়িমা, আপনারা দল বেঁধে এলেন কেন? কিছু কি হয়েছে? হয়েছে মানে? তোর জন্য আমাদের সর্বনাশ হয়ে গেছে। ওঝা ঠাকুর বলেছেন তুই এই গ্রামের জন্য বিষ। তোকে এখনই এই ঘর ছাড়তে হবে। এসব কি বলছেন খুড়িমা? আমি কোথায় যাব এই অবস্থায়? আমার পেটে 8 মাসের সন্তান, আমার যার কেউ নেই। আপনারা কি আমায় মেরেই ফেলতে চান? বললে তো আপদ চুকে যাবে। তোর জন্য আমাদের ফসল পুড়ছে, গরু মরছে। তোর বেঁচে থাকাটাই আমাদের মরণ। খুড়িমা, আমি তোমাদের পায়ে ধরি, দয়া করো আমায়। এই হাড় কাঁপানোর শীতে আমি কোথায় গিয়ে মাথা গুজবো? আমার অনাগত সন্তানটার কথা একটু ভাবো। দেখো বউ, এই মায়া কান্না করে কোনো কাজ হবে না। গ্রামের মানুষের জীবনের দাম অনেক বেশি। তোকে 7 দিন আমি সময় দিলাম, এর মধ্যে না গেলে আমরা ঘর জ্বালিয়ে দেব। 7 দিনের মধ্যে তো আমার বাচ্চা জন্ম হতে পারে। তোমরা কি চাও আমি গ্রামের মেঠো পথে পড়ে পড়ে থাকি? তোমরা কি সত্যি মানুষ? মানুষ নয় তো কি, অমানুষ? খুড়িমা যা বলেছে সেটাই হবে। তুই মরলে আমাদের কিছুই যায় আসে না। হে হে, চলো চলো এখান থেকে, সবাই সবাই চলো। শুনলি বাবু, তোর জন্মের আগে পৃথিবী তোকে আস্থা করে ফেলে দিতে চাইছে। তোর বাবা নেই, আর তোর মা আজ সমাজ থেকে বিতাড়িত। না, আমি এক পাও নড়ব না। এই ঘর অয়ন নিজের হাতে বানিয়েছে। আমি এখানেই আমার বাচ্চাকে জন্ম দেব। কেউ আমাকে এই অধিকার থেকে সরাতে পারবে না। আরে কমলা, তুই? হ্যাঁ, আমি শেষবারের মতো দেখা করতে এলাম। শেষবারের মতো দেখা করতে আসলি মানে? আর তোর গলাটা অমন লাল হয়ে ফুলে আছে কেন রে? হরেন কি আবার তোকে মেরেছে? হরেন আমাকে কাল ভোরে শহরে নিয়ে চলে যাচ্ছে রে অনন্যা। ও বলেছে আমি যদি একবার তোর মুখ দেখি
তবে ও আমায় বিষ খাইয়ে দেবে। আমার যাবার কোনো ঠাঁই নেই রিবন। তাহলে তুইও শেষ পর্যন্ত আমাকে ছেড়ে চলে যাচ্ছিস? আমায় ক্ষমা করে দিস। আমি তোর মতো সাহসী হতে পারলাম না। আমি বড্ড ভীতু। নিজের জীবন বাঁচাতে তোকে একলা ফেলে পালাচ্ছি আমি। আমি পাপিষ্ঠ। না রে, তুই দোষী নোস। তুই আমার জন্য যা করেছিস তা কেউ করেনি। তুই যা, নিজের সংসার বাঁচা। আমার অভিশপ্ত জীবন দিয়ে তোর ঘর নষ্ট করতে চাই না। এটা এটা আমি সারা রাত জেগে তোর বাবুর জন্যে সেলাই করেছি। যখন বাবু এটা পড়বে তখন মনে করিস তোর এই দিদিটা তোকে খুব ভালোবাসে। কমলা, তোর কথা খুব মনে পড়বে রে। হার মানিস নে অনন্যা, তোর পেটে অয়নের রক্ত রয়েছে। তোকে শক্ত হয়ে টিকে থাকতে হবে। আর অয়ন, সে ফিরবে। আমার মন বলছে সে ফিরবে। এবার আমি চললাম, নিজের খেয়াল রাখিস। আজ থেকে আমি সত্যিই একা, পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন। বাবু, তুই এখন আমার শক্তি, তুই আমার সব। আজ 3 দিন পার হয়ে গেল। কমলা চলে যাওয়ায় কেউ একবারের জন্য খোঁজ নিতে আসলো না। ঘরে খাবারের জলও নেই। যাই, একবার বাইরে থেকে জল নিয়ে আসি। আহ আহ জল জল, কেউ কি আছো? 1 ঘটি জল দেবে? আমার সন্তানটাকে বাঁচাও, জল। দিদি, তোমার একই দশা। তুমি তো জ্বরে পুড়ে যাচ্ছ। কে কে তুই? আমি বিজু, বেদের ছেলে। আমাদের বেদের দলটা ওই নদীর ওপারে চর ফেলেছে। বাবু, একটু জল দিবি? বড় তেষ্টা লাগছে। এ তো তুমি একটু দাঁড়াও দিদি, আমি আমাদের সর্দারকে নিয়ে আসছি। ও অনেক বুনো ওষুধের গুণ জানে। ও তোমাকে ঠিক ভালো করে দেবে। মা, তোমার এই অবস্থা কেন? তোমার ঘরে কি কোনো পুরুষ মানুষ নেই? কেউ নেই সর্দার। আমার স্বামী অয়ন 3 মাস আগে গভীর জঙ্গলে কাঠ কাটতে গিয়ে হারিয়ে গেছে। সবাই বলে ও আর নেই। অয়ন? সেই লম্বা মতো কাঠমিস্ত্রি অয়ন? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন আমার স্বামী কাঠমিস্ত্রি? মা, আমি তোমার স্বামীর ব্যাপারে সব জানি। তোমার স্বামী মরেনি, ও বেঁচে আছে। কি কি বলছেন আপনি? আমার স্বামী বেঁচে আছে? আপনি তো আমাকে খুশি করার জন্য মিথ্যা বলছেন না। মিথ্যে কেন বলবো মা? আমরাই তো তাকে গভীর জঙ্গলের এক পরিত্যক্ত খাদ থেকে তুলে এনেছি। তার পা ভেঙে গিয়েছিল। ও শুধু জ্বরের ঘরে একটা নামই জপ করতো, অনন্যা অনন্যা। সে আমার নাম নিচ্ছিল? ও কোথায় এখন? কেন ফিরে এলো না আমার কাছে? এই জঙ্গলে পাহাড় থেকে পড়ে গিয়ে গুরুতর আঘাত পেয়েছিল। ও যে এখনো আমাদের বুড়ো সর্দারের কাছে চিকিৎসাধীন অবস্থায় আছে। তাহলে আমাকে ওর কাছে নিয়ে চলুন, আমি আমার স্বামীর কাছে যাব। ও এখন আমাদের কাছে নেই মা, তবে তুই চিন্তা করিস না। আমি আজই বিজুকে ওখানে পাঠিয়ে দেব। কয়েকদিনের মধ্যেই বিজু তোর স্বামীকে তোর কাছে নিয়ে আসবে। হ্যাঁ দিদি,
আমি অয়ন ভাইকে তোমার কাছে নিয়ে আসব। অয়ন ভাই বলেছে সে সুস্থ হলে আমাকে একটা কাঠের পুতুল বানিয়ে দেবে, যে পুতুল দিয়ে আমি তোমার সন্তানের সাথে খেলবো। সর্দার, আপনি আমার বাঁচার আশা বাড়িয়ে দিলেন। আমি আর মরতে চাই না। আমি আমার স্বামীকে কাছে পেতে চাই, আমার সন্তানের মুখ দেখতে চাই। হবে রে মা, সব হবে। কয়েকটা দিন তুই ধৈর্য ধর, আমি আমার লোকদের দিয়ে তোর জন্য খাবার পাঠিয়ে দেব। এই বিজু, চল, তোকে এখনই বেরোতে হবে। চলো চলো সর্দার। না বাবু, এখনই আসিস না। তোর বাবা আসতে আর মাত্র কয়েকদিন। আর একটু সবুর কর বাবু। উফ, আমার শরীরটা যেন ছিঁড়ে যাচ্ছে। মাগো, এই জ্বরে আমি একা কি করে সামলাবো? কেউ আছো? সাহায্য করো। কেউ আসবে না, কেউ কোনোদিন আসেনি। আমাকে একাই লড়তে হবে। অয়ন, তুমি প্রতিজ্ঞা করেছিলে আমাকে রাজকন্যার মতো রাখবে। আজ দেখো আমি কেমন কুকুর বেড়ালের মতো যন্ত্রণায় কাতরাচ্ছি। তুমি কোথায় অয়ন? তুমি কোথায়? কে তুমি? কে তুমি? কি যমরাজ? আমাকে নিতে এসেছো? মারতে এলে তোকে ধরতাম না রে মা। বাঁচাতে এসেছি বলেই এই ঘোর জঙ্গল পেরিয়ে ছুটে এসেছি। তুমি কিভাবে এলে? বাইরে তো প্রলয় চলছে, দরজাটা তো বন্ধ। যেখানে মায়ের আর্তনাদ থাকে সেখানে গভীর বনের কাঁটা গাছও পথ ছেড়ে দেয় রে মা। আমি তো অনেক দিন ধরেই তোকে দেখছি। আমার নাড়ি ছিঁড়ে যাচ্ছে, আর পারছি না। ভয় নেই, তোর ভেতরে যে নতুন প্রাণ সে এখন আলোর পথে আসতে চাইছে। তুই তাকে বাধা দিস না, আগলে নে। কিন্তু আমি তো একা মা। গ্রামবাসী আমায় অভিশপ্ত বলে তাড়িয়ে দিয়েছে। আমার পাশে কেউ নেই। যখন মানুষ মুখ ফিরিয়ে নেয় তখন ঈশ্বর নিজে এসে হাত ধরেন। আমি এই অরণ্যের বাতাস, আমি এই নদীর জল, আমি তোর সাথে আছি। তুমি কি বনের অধিষ্ঠাত্রী বনদেবী? আমি কে সেটা বড় কথা নয়, আজ আমি তোর মা। অরণ্যের এই পবিত্র বুনো ফলটা চিবিয়ে খা, এতে প্রকৃতির সব শক্তির নির্যাস আছে। মা আসছে, আমার সন্তান আসছে। মা, আমার সন্তান কি সুস্থ আছে? জিতে গেছিস মা। এই দেখ, তোর রাজকন্যা পৃথিবীতে পা রেখেছে। ও একাই সব অন্ধকার দূর করবে।
দেখো মা, বৃষ্টি নামছে। 3 মাস পর এই পোড়া গায়ে বৃষ্টি নামছে। আমার মেয়ে সত্যি আলোকিত হয়ে এসেছে। এ কি মা, তুমি কোথায় গেলে মা? এ কি পাহাড়ি পদ্ম? তার মানে তুমি পাহাড়ের দেবী? আমার সোনা, কাঁদে না। এই তো আর কয়টা দিন ধৈর্য ধর, দেখবি তোর বাবা এলে আর আমাদের কষ্ট করতে হবে না। তুই হলি তোর বাবার একমাত্র রাজকন্যা। অনন্যা, তুই তুই বাচ্চা প্রসব করেছিস একা এই ঝড়ের রাতে? হ্যাঁ খুড়িমা, একা না, পাহাড়ের দেবী এসেছিলেন আমার কাছে। তিনি আমার মেয়েকে নিজের হাতে পৃথিবীতে এনেছেন। পাহাড়ে দেবী? আরে তুই কি কি বলছিস? হ্যাঁ, দেখো, এই ফুলগুলো উনি রেখে গেছেন। এই ফুল তো গ্রামে ফোটে না, এই ফুল ফোটে পাহাড়ের চূড়ায়, যেখানে মানুষের পা পড়ে না। এ তো নীল পাহাড়ের ফুল। এই ফুল তো কেউ কোনোদিন এই গ্রামে আনতে পারেনি। হে পাহাড়ের মা, আমরা কি অন্যায় করেছি? তোমার আশীর্বাদ ধন্য এই মেয়েটাকে আমরা অপয়া বলেছি, তাড়িয়ে দিতে চেয়েছি। আমাদের ক্ষমা করো। খুড়িমা, আমি তোমাদের কাছে কিচ্ছু চাইনি, শুধু একটু মানবিকতা চেয়েছিলাম, একটু সহানুভূতি চেয়েছিলাম, কিন্তু তোমরা সেটাও দিতে পারোনি। তবু আমি তোমাদের প্রতি কোনো রাগ রাখবো না, কারণ আমার মেয়ে আজ এসেছে। আমরা ভুল করেছি অনন্যা, বড্ড বড় ভুল করেছি। আমি তোকে দোকান থেকে তাড়িয়ে দিয়েছিলাম। আমাকে মাফ কর অনন্যা, আমাকে মাফ কর। মাফ তো কেবল ক্ষমতাবানরা করে নকুল ভাই, আমি তো ক্ষমতাবান নই। কিসের ভিড় এখানে? এই মেয়ে আর তার বাচ্চা অমঙ্গল। তোমরা কেন এখানে এসেছো? ওঝা ঠাকুর, আপনি বলেছিলেন অনন্যার জন্যই নাকি গ্রামে খরা হয়েছে, কিন্তু অনন্যার মেয়ে জন্মানোর সাথে সাথে 3 মাসের খরা কেটে বৃষ্টি নামলো। পাহাড়ের দেবী স্বয়ং এসে এই মেয়ের সন্তান ধরেছেন। আপনি কি পাহাড়ের দেবীর চেয়ে বড়? এসব এসব বানানো কথা। পাহাড়ের দেবী আবার কে? আমি বলছি এই বাচ্চাটা অশুভ। চুপ করুন অজা ঠাকুর, আমরা বুঝে গেছি আপনি ভুল বলেছিলেন। অনন্যা অপয়া না, অনন্যার মেয়ে আশীর্বাদ। দেখেন এই ফুলগুলো, দেখেন নীল পাহাড়ের ফুল। কোনো মানুষের পক্ষে এগুলো আনা সম্ভব না। আর আপনার কথায় আমরা একটা অসহায় গর্ভবতী মেয়েকে খেতে পর্যন্ত দিইনি, একটু লবণ পর্যন্ত দিইনি। আপনার কথায় আমরা কত বড় পাপ করেছি। আমি তো মন্ত্র পড়ে। না 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 না, আর কোনো মন্ত্র না ওঝা ঠাকুর। আজ থেকে আপনার কথায় আমরা কাউকেই আর কষ্ট দেব না। যথেষ্ট হয়েছে। আপনি এখনই এই গ্রাম ছেড়ে চলে যাবেন, নয়তো আপনার মাথা মুড়িয়ে ঘোল ঢেলে গলায় জুতোর মালা পরিয়ে এই গ্রাম ছাড়া করব। দেখেছিস বাবু, তোর জন্মে কত কিছু বদলে গেল। তুই সত্যিই আলো হয়ে এসেছিস। দিদি দিদি, অয়ন ভাই আসছে। তো তোমার তোমার স্বামী আসছেন। অয়ন, অনন্যা, অনন্যা, আমার অনন্যা। তুমি তুমি সত্যি এসেছো? আমি স্বপ্ন দেখছি না তো? বলো, আমি স্বপ্ন দেখছি না? স্বপ্ন না অনন্যা, আমি সত্যি এসেছি। তোমার অয়ন ফিরে এসেছে। কে? এটা কি আমাদের? তোমার মেয়ে অয়ন, তোমার রাজকন্যা কাল রাতে সে পৃথিবীতে এসেছে। আমার মেয়ে, আমার ছোট্ট মেয়ে,
বাবু, তোকে দেখার জন্য বাবা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। অয়ন, তুমি জানো না আমি কত কষ্ট পেয়েছি। গ্রামের মানুষ আমাকে অপয়া বলেছে, তাড়িয়ে দিতে চেয়েছে, খেতে দেয়নি। কমলা চলে গেছে, আমি একা অসুস্থ ক্ষুধার্ত হয়েও তোমার পথ চেয়ে আছি, কারণ আমি জানতাম তুমি একদিন আমার কাছে ফিরে আসবে। বাবা অয়ন, তোমার বউকে আমরা যে কষ্ট দিয়েছি তার কোনো ক্ষমা নেই বাবা। ও যখন একা ছিল, ক্ষুধায় কাতরাচ্ছিল, আমরাই মুখ ফিরিয়ে নিয়েছিলাম। আমরা ওকে অপয়া বলেছিলাম, আমরা ওকে তাড়িয়েও দিতে চেয়েছিলাম। আমাদের মাফ করো বাবা। আমার বউ একা ছিল, অসুস্থ ছিল, গর্ভবতী ছিল, আর তোমরা তাকে একটু খাবার পর্যন্ত দাওনি, একটু জল পর্যন্ত দাওনি। সে তোমাদের কি ক্ষতি করেছিল? কিছু করেনি অয়ন। আমরা ওঝা ঠাকুরের কথায় ওই কুসংস্কারে কুসংস্কারের জন্য তোমরা একটা গর্ভবতী মাকে মারতে চেয়েছিলে, আমার সন্তানকে। অয়ন, থামো, ওদের সাথে রাগ করো না। আমাদের মেয়ে আলো হয়ে এসেছে অয়ন। আলো কি অন্ধকারের উপর রাগ করে? ওরা নিজেরাই বুঝতে পেরেছে, এটুকুই যথেষ্ট। অনন্যা, তুই সত্যি মহৎ মেয়ে। আমরা তোর যোগ্য না রে অনন্যা, আমরা তোর যোগ্য না। কিন্তু আজ থেকে তোর যা দরকার আমার দোকান থেকে নিয়ে যাস, কেমন? একটা পয়সাও লাগবে না মা, একটা পয়সাও লাগবে না। আর তোর মেয়ের নামকরণের দিন সকল আয়োজন আমি করব। গ্রামের সবাই মিলে তোর মেয়েকে আশীর্বাদ দেব।